অর্থাৎ হিটলার যখন ক্ষমতায় বসে, ঠিক আছে, 1933-এ হিটলার ক্ষমতা দখল করে এবং ক্ষমতা দখলের পর হিটলার বিদেশের প্রতি বা অন্য রাষ্ট্রের প্রতি কী নীতি নিয়েছিলেন সেইটা আমাদেরকে পড়তে হবে। প্রথম জানতে হবে তার বিদেশ নীতির টার্গেটটা কী ছিল, মানে বিদেশের প্রতি যে নীতি তিনি নিয়েছিলেন, যেই নীতি তিনি নিয়েছিলেন কেন, যে নীতি লিখ না কেন, তার লক্ষ্যটা কী, তিনি কেন এই নীতি নিয়েছিলেন বা কেন এই নীতি নেওয়ার দরকার হয়েছিল, এই আর তারপরে জানবো আমরা ধীরে ধীরে সেই নীতিগুলো। তাহলে প্রথমে আমরা জানবো হিটলার ক্ষমতায় বসলেন কবে। 1933 খ্রিস্টাব্দে হিটলার ক্ষমতায় বসে, ভাইমার প্রজাতন্ত্রের অবসান হয় এবং 1933-এ হিটলার ক্ষমতা দখল করে এবং হিটলার জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এবং তিনি উগ্র সাম্রাজ্যবাদী নীতি নিয়েছিলেন বিদেশিদের ক্ষেত্রে। উগ্র অর্থাৎ আগ্রাসনমূলক, সব দেশকে গিলে ফেলার নীতি, এটা হচ্ছে উগ্র সাম্রাজ্যবাদী নীতি। তাহলে 1933-এ হিটলার ভাইমার প্রজাতন্ত্রের অবসানের পর 1933-এ হিটলার জার্মানির শাসন ক্ষমতা দখল করেন এবং তিনি জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং তিনি বিদেশের প্রতি উগ্র সাম্রাজ্যবাদী নীতি নিয়েছিলেন। তার নীতির প্রথম হচ্ছে লক্ষ্য, আমরা কি দেখতে পাবো, জার্মানিকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা। জার্মানি হবে বিশ্বের শ্রেষ্ঠ শক্তি, আর কোনো শক্তি থাকবে না। বিশ্বের যত মহাদেশ আছে, সব মহাদেশের যত দেশ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ শক্তি কী হবে, জার্মানি। এটাই ছিল হিটলারের মেন টার্গেট। তাহলে হিটলারের বিদেশ নীতির মেন লক্ষ্য কী ছিল, জার্মানিকে বিশ্বের বৃহত্তম শক্তি অর্থাৎ শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা। জার্মানির তখন বাসস্থান অভাব দেখা দিয়েছিল, কারণ জার্মানিতে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি হচ্ছিল। তাহলে জার্মানির বাসস্থান দরকার হচ্ছিল জনসংখ্যা বৃদ্ধির জন্য। যে বাসস্থান বাড়ানোর যে নীতি, সেটাকে আমরা বলি কি, লিবেন সরায়ুম। লিবেন সরায়ুম নামে পরিচিত ইতিহাসে জার্মানির বাসস্থান বৃদ্ধির নীতিটাকে বলা হয় লিবেন সরায়ুম, এটা শর্টে পড়ে। যাই হোক, তাহলে একটা লক্ষ্য কী ছিল, জার্মানিকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা। 2 নম্বর লক্ষ্য কী ছিল, জার্মানির যে ক্রমবর্ধমান জনসংখ্যা, সেই জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তার বাসস্থান দরকার, সেই বাসস্থানের অভাবটাকে মেটানোর জন্য। 3, জার্মানিকে ভার্সাই সন্ধির যে কবল, ভার্সাই সন্ধিতে জার্মানি আবদ্ধ ছিল, ভার্সাই সন্ধির বিভিন্ন শর্ত, ক্ষতিপূরণ, জায়গা দখল, বিভিন্ন কারণে জার্মানি কী ছিল, আষ্টে পৃষ্ঠে ভার্সাই সন্ধিতে জড়িয়ে পড়েছিল। সেই ভার্সাই সন্ধির কবল থেকে জার্মানিকে মুক্ত করা। তাহলে সেই জার্মানিকে মুক্ত করা, জার্মানিকে বৃহৎ শক্তিতে পরিণত করা এবং জার্মানির বৃহত্তর যে জনসংখ্যা, সেই জনসংখ্যার জন্য বাসস্থান জোগাড় করা, এই তিনটাই ছিল তার বিদেশ নীতির মেন লক্ষ্য। ঠিক আছে, তাহলে জার্মানির বিদেশ নীতির মেন লক্ষ্য কী কী, জার্মানিকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা, ভার্সাই সন্ধির কবল থেকে জার্মানিকে মুক্ত করা এবং জার্মানির যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, সেই জনসংখ্যা বৃদ্ধির জন্য বাসস্থানটাকে জোগাড় করা। এই প্রয়োজনীয়তা থেকেই হিটলারের বিদেশ নীতিকে আমরা দেখতে পাবো ধীরে ধীরে। তো কী করলেন তিনি, 1933-এ নিরস্ত্রীকরণ সম্মেলনে যোগ দিলেন। এই সম্মেলনে কী বলা হয়েছিল, আমরা জানি যে নিরস্ত্রীকরণ সম্মেলনে জার্মানির অস্ত্রশক্তি হ্রাস করার কথা বলা হয়েছিল, কিন্তু অন্য বৃহৎ যে শক্তিগুলো ছিল তাদের অস্ত্রশক্তি হ্রাস করার কথা বলা হয়নি, যার কারণে হিটলার ক্ষুব্ধ হয়েছিলেন। তাহলে নিরস্ত্রীকরণ সম্মেলনটা কী ছিল, নিরস্ত্রীকরণ অর্থাৎ অস্ত্র, নিরস্ত্র মানে কি, অস্ত্র থাকবে না। তাহলে যে সম্মেলনের লক্ষ্যটাই অস্ত্র থাকবে না, সেই সম্মেলনে শুধু জার্মানির প্রতিকেই বলা হয়েছিল, জার্মানিকে বলা হয়েছিল অস্ত্র কমাতে, অন্য কোনো দেশ অস্ত্র কমাতে রাজি ছিল না। তাই জার্মানি কী করে 1933-এ নিরস্ত্রীকরণ সম্মেলন এবং প্রথম বিশ্বযুদ্ধের পর যে প্রতিষ্ঠা হয়েছিল জাতিসংঘ, সেই জাতিসংঘের সদস্য 2টা পদেই ত্যাগ করলেন 1933-এ। তাহলে 1933-এ যে নিরস্ত্রীকরণ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ পয়েন্টে আলোচনা করেছি, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নিরস্ত্রীকরণ সম্মেলন পয়েন্টটা দিয়ে দেবে, সেই সেম পয়েন্ট হবে এখানে, জাতিসংঘ ত্যাগ এবং নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ। যদি 2 নম্বরও কোয়েশ্চেন আসে জার্মানি কেন জাতিসংঘ ত্যাগ করে, তাহলে এই নিরস্ত্রীকরণ সম্মেলন এবং জাতিসংঘ কথাটা দিতে হবে। সেই একই তথ্য যে 1933-এ জেনেভা শহরে নিরস্ত্রীকরণ সম্মেলন বসেছিল। এই সম্মেলনে জার্মানির অস্ত্রশক্তিকে হ্রাস করার কথা বলা হয়েছিল, কিন্তু হিটলার জার্মানির অস্ত্রশক্তি হ্রাস করতে চেয়েছিল ঠিকই, কিন্তু অন্যান্য শক্তিরও অস্ত্রশক্তি হ্রাস করতে চেয়েছিল, কিন্তু অন্যান্য শক্তিরা তা করেনি। তখন হিটলার কী করে, নিরস্ত্রীকরণ সম্মেলনকে ত্যাগ করে এবং তার সাথে সাথে জাতিসংঘকে ত্যাগ করে। এবার দেখবো আমরা কি না, শুধু বিদেশ নীতিতে সবাইকে শত্রু বানালেই তো হবে না, অনেক বন্ধুও তো চাই। তাহলে হিটলার প্রথমেই কি উদ্যোগ নিয়েছিলেন, কিছু মানুষের সাথে, কিছু দেশের সাথে ঘনিষ্ঠতা রাখতে হবে,
অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, কারণ সব দেশের সাথে শত্রুতার সম্পর্ক করলে সমস্যা হবে। তাই তিনি কী করলেন, কিছু দেশের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির উদ্যোগ নিলেন এবং সেই দেশের সাথে কিছু কিছু চুক্তিও তিনি স্বাক্ষর করলেন। যেমন পোল জার্মান অনাক্রমণ চুক্তি পোল্যান্ডের সাথে, যেখানে কেউ কাউকে আক্রমণ করবে না 1934-এ। ইং জার্মান নৌ চুক্তি হয়েছিল ইংল্যান্ড আর জার্মানির মধ্যে 1935-এ। রোম বার্লিন টোকিও বিখ্যাত চুক্তি, এটা আমরা জানি 1937-এ। ধীরে ধীরে মুসলিমের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি হয়, ঠিক আছে। তারপরে কি হয় না, রোম বার্লিন টোকিও চুক্তিতে আবদ্ধ হয় হিটলার 1937-এ। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি হয়েছিল 1939-এ, ঠিক আছে। 1939-এ কী হয়, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি দেখলেও চুক্তিগুলো মনে রাখবে। পোল জার্মান অনাক্রমণ চুক্তি প্রথমে 34, 35, 37, 39। তাহলে 34-এ পোল জার্মান অনাক্রমণ চুক্তি, 35-এ হচ্ছে ইংল্যান্ড জার্মান নৌ চুক্তি, 37-এ রোম বার্লিন টোকিও এবং 39-এ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। এই সমস্ত চুক্তিগুলো ছিল ঘনিষ্ঠতার চুক্তি, এখানে কোনো শত্রুতার পরিবেশ নয়, ঠিক আছে। এই চুক্তিগুলো করা হয়েছিল প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য। তাহলে পোল জার্মান অনাক্রমণ চুক্তি হয়েছিল 1934-এ, যেখানে কেউ কাউকে আক্রমণ করবেন এরকম ব্যাপার বলা হয়েছিল। ইং জার্মান নৌ চুক্তি শক্তি বৃদ্ধি করবেন এরকম ধরনের কথা বলা হয়েছিল 1935-এ। রোম বার্লিন টোকিও, যেখানে ইটালি মুসোলিনি আর জাপানের হিদেকি তোজো তিনজনে মিলে যে চুক্তি করেছিল 37-এ, সেটা রোম বার্লিন টোকিও চুক্তি। অন্যদিকে রাশিয়ার সাথে জার্মানি অনাক্রমণ চুক্তি হয়েছিল 1939-এ। তাহলে এই সমস্ত চুক্তিগুলো তিনি কেন করেছিলেন, ঘনিষ্ঠতা বৃদ্ধি করা, অর্থাৎ এদের সাথে আপাতত ভালো সম্পর্ক রাখবো এবং এই সুযোগে আমি আমার শক্তিকে বৃদ্ধি করব। তাহলে আপাতত তিনি কী দেখলেন, যে জার্মানি দুর্বল, তাহলে এই মুহূর্তে আমি যদি সব দেশকে আক্রমণ করে ফেলি, সবাইকে শত্রু করে ফেলি, তাহলে তো বিপদ, যে কোনো সময় আমাকেই ধ্বংস করে দেবেন। তাই তিনি কী করলেন না, এই সমস্ত দেশগুলোর সাথে আগে বন্ধু করলেন, আর সেই সুযোগে তিনি নিজের শক্তিটাকে বৃদ্ধি করছেন। কারণ তাহলে কি, এই যে অনাক্রমণ চুক্তি, তার মানে কি কেউ কাউকে আক্রমণ করবে না, তাহলে ওরা যদি আক্রমণ না করে সেই সুযোগে আমি কি করব, আমার শক্তিটাকে বৃদ্ধি করব। তাহলে এইটি আমি সুযোগ ওদের সাথে চুক্তিটা করে সেই সময়টাতে আমি কি করি, আমার শক্তিটাকে বৃদ্ধি করে নিই, দিয়ে যখন বৃদ্ধি হয়ে যাবে এই চুক্তি লঙ্ঘন করে আমি সেই দেশগুলোকে আক্রমণ করব। তাহলে তিনি কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন, আর সেই সময়টা করার জন্য তিনি কি এদের সাথে লোক দেখানো কিছুদিনের জন্য বন্ধুত্ব করেছিলেন। তারপরে জার্মানি শুরু হয় আগ্রাসন, একের পর এক সার অঞ্চলকে পুনরুদ্ধার করে 1936। জেনারেল ফ্রাঙ্কোকে স্পেনের গৃহযুদ্ধে সমর্থন 1936। অস্ট্রিয়া দখল করে 1938-এ এবং অস্ট্রিয়াকে জার্মানির সাথে যুক্ত করে, যেটাকে বলা হয় আনসলুস। রাইন ভূখণ্ড দখল করে 1936-এ। চেকোস্লোভাকিয়া পুরোটাই দখল করলে 1939-এ। আর তার আগেই 1938-এ চেকোস্লোভাকিয়া সুদেতান অঞ্চলকে মিউনিখ চুক্তি দ্বারা দিয়ে দেওয়া হয়েছিল, এটা আমরা পড়েছি। চেকোস্লোভাকিয়া সুদেতান অঞ্চলকে দিয়ে দেওয়া হয়েছিল 1938-এ মিউনিখ চুক্তি দ্বারা। ডেনমার্ক নরওয়ে 1940-এর এপ্রিল মাসে ডেনমার্ক নরওয়ে দখল করেন কে, হিটলার। বেলজিয়াম হল্যান্ড লাক্সেমবার্গ 1940-এরই দেখো এপ্রিল মে, তার পরের মাসেই দখল করছে আবার 3টে জায়গা, বেলজিয়াম হল্যান্ড লাক্সেমবার্গ মেতে। তারপরে জুন, তার পরের মাস ফ্রান্স। অর্থাৎ পর পর 3টা মাসে টোটালি 6টা জায়গা জয়, যেটা একটা বৃহৎ শক্তির পক্ষেই সম্ভব, হিটলারের প্রতি মনোভাবের মতো ব্যক্তির পক্ষেই সম্ভব। অর্থাৎ কতটা শক্তি তিনি বৃদ্ধি করেছিলেন, একের পর এক যে জায়গাগুলো মুখস্থ করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেই নোটগুলো সেই জায়গাগুলোকে তিনি অনায়াসে দখল করে নিয়েছিলেন। তাহলে সার অঞ্চল আগে 36 মনে রাখবে, সার অঞ্চল পুনরুদ্ধার 1936। 1936-এই জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন, 1936-এই রাইন ভূখণ্ড দখল, তারপরে চলে যাবে 38-এ অস্ট্রিয়া দখল, তারপরে চলে যাবে চেকোস্লোভাকিয়া, এছাড়াও আছে পোল্যান্ড আক্রমণ, ঠিক আছে। তারপরে ডেনমার্ক নরওয়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তারপরেও হিটলার কী করছে, একের পরে জায়গা দখল। 1940-এর এপ্রিলে দখল করছে ডেনমার্ক নরওয়ে, বেলজিয়াম হল্যান্ড লাক্সেমবার্গ 1940-এরই মেতে, ফ্রান্স 1940-এরই জুনে। তাহলে এপ্রিল মে জুন, ডেনমার্ক নরওয়ে এপ্রিল, বেলজিয়াম হল্যান্ড লাক্সেমবার্গ মে, ফ্রান্স জুন। এভাবে হিটলার কী করে, বিশ্বের একটা বৃহত্তর শক্তি হিসাবে জার্মানিকে ধীরে ধীরে অগ্রগতির দিকে নিয়ে যায়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ অন্য শক্তিদের অসহযোগিতা, নিজের দেশের জনপ্রিয়তার অভাব, রাশিয়া আক্রমণের ভুল সিদ্ধান্ত, ইংল্যান্ড অভিযানে ব্যর্থতা, আমেরিকার যোগদান হিটলারের এই স্বপ্নকে চুরমার করে দিয়েছিল। না হলে হিটলারই হতো বিশ্বের শ্রেষ্ঠ শাসক এবং জার্মানি হতো বিশ্বের সত্যিই শ্রেষ্ঠ শক্তি, যেভাবে তিনি আগ্রাসন চালিয়ে একের পর এক জায়গাগুলো দখল করছিলেন, যা নেপোলিয়নের চেয়েও
বৃহত্তর। কারণ কেন? তার কারণ জার্মানি অত্যন্ত ভার্সাই সন্ধি দ্বারা জার্মানির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। জার্মানিকে প্রচুর দুর্বল করে দেওয়া হয়েছিল, বেলজিয়ামের চেয়েও দুর্বল। সেই দুর্বল অবস্থা থেকে হিটলার আজকে এতটা স্ট্রং করেছে জার্মানিকে, এটা যে কোনো দেশের পক্ষে একটা গর্বিত শাসক বলা যেতে পারে। যদিও স্বৈরাচারিতার দিক থেকে তিনি দেশে খুব একটা বিখ্যাত ছিলেন না, অন্যান্য দেশেও, কিন্তু আমরা যদি তার কৃতিত্বের কথা দেখি, মানে বিদেশিদের ক্ষেত্রে তার কৃতিত্বের কথা দেখি, তাহলে সেটা সাফল্য এতটাই যে সেটার সাথে কোনো শাসকের পৃথিবীর তুলনায় হয়তো করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি একের পর এক যে হিটলারের বিদেশি দ্বীপে পররাষ্ট্রনীতি, সেখানে কী দেখব, আগে হিটলারের ক্ষমতা দখল বলবো, তারপরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করলো, তারপরে তিনি সাম্রাজ্যবাদী নীতি নিলেন, যেটা সাম্রাজ্যবাদী নীতিটা অবশ্যই উগ্র। তাহলে 1933 খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্রের অবসানের পর হিটলার ক্ষমতা দখল করলেন, তাই তো? আমি আর একটা পেজে দেখিয়ে দিচ্ছি। 1933-এ হিটলারের ক্ষমতা দখল, তারপরে কি হচ্ছে, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করছেন এবং উগ্র সাম্রাজ্যবাদী নীতি নিচ্ছেন হিটলার। উগ্র সাম্রাজ্যবাদী নীতি, এই নীতির দ্বারা তার এই নীতি লক্ষ্যগুলা কী ছিল, বৃহৎ শক্তি হিসাবে পরিণত করা জার্মানিকে, জার্মানিকে মুক্ত করা ছিল আরেকটা উদ্দেশ্য, জার্মানিকে বৃহৎ শক্তি এবং জার্মানির বাসস্থান বৃদ্ধি। তাহলে বাসস্থান, জার্মানিকে ভার্সাই সন্ধির কবল থেকে মুক্ত, জার্মানিকে বৃহৎ শক্তি হিসাবে পরিণত করা বিশ্বে, এটাই ছিল তার বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির মেন লক্ষ্য। এই লক্ষ্যকে পূরণ করার জন্য তিনি প্রথমেই কী করলেন, জাতিসংঘকে ত্যাগ করলেন, কারণ জাতিসংঘ ছিল তার পথের বাধা। যে নিরস্ত্রীকরণ সম্মেলন, সেটাও ছিল তার পথের বাধা। তার কারণটা কি, নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি তার অস্ত্রশক্তিকে বৃদ্ধি করার কোনো সুযোগ পাননি। নিরস্ত্রীকরণ সম্মেলনে তার অস্ত্রশক্তিকে হ্রাস করার কথা বলা হয়েছিল, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি, কারণ তার লক্ষ্যই ছিল বিশ্বের বৃহত্তর শক্তি হিসেবে জার্মানিকে প্রতিষ্ঠা করা। এই মুহূর্তে জার্মানি যদি তার অস্ত্রশক্তি হ্রাস করে, তাহলে কখনোই সেটা তার পক্ষে সম্ভব নয় বৃহৎ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। তাই তিনি নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করলেন, জাতিসংঘ ত্যাগ করলেন। তারপর কী চালালেন, তারপর শুরু করলেন ঘনিষ্ঠতা। এই ঘনিষ্ঠতা কার কার সাথে হয়, পোল্যান্ডের সাথে। এই ঘনিষ্ঠতা কার সাথে হয়, ইটালির সাথে, অর্থাৎ মুসোলিনি। এই ঘনিষ্ঠতা কার সাথে হয়, জাপানের সাথে। এই ঘনিষ্ঠতা ইংল্যান্ডের সাথেও হয়, নৌ চুক্তি। একের পর এক ঘনিষ্ঠতা বৃদ্ধি করেন কে, হিটলার। আর এই ঘনিষ্ঠতার সুযোগে তিনি নিজের দেশের শক্তিটাকে কী করছেন, ধীরে ধীরে শক্তিটাকে বাড়াচ্ছেন। আর এদের সাথে কী করছেন, মিত্রতা। এছাড়াও রাশিয়ার সাথেও মিত্রতা করেছিলেন। তারপরে দেখতে পাবো আমরা বৃহৎ বৃহৎ জায়গা দখল, প্রথমে সার, তারপর দেখতে পাবো জেনারেল ফ্রাঙ্কোকে সাহায্য, তারপরে দেখতে পাবো আমরা চেকোস্লোভাকিয়া, তারপরে আমরা দেখতে পাবো অস্ট্রিয়া দখল, ধীরে ধীরে নরওয়ে, ডেনমার্ক, লাক্সেমবার্গ, হল্যান্ড, ফ্রান্স, একের পর এক জায়গাকে হিটলার দখল করেন। ঠিক আছে, এবং এভাবেই হিটলারের বিদেশ নীতি একটা কীর্তিমান শাসকের মতোই আজও বিখ্যাত হয়ে আছে। এত উগ্র সাম্রাজ্যবাদী, এত আগ্রাসন নীতি হিটলারের নিয়েছিলেন, যা হয়তো আধুনিক যুগের কোনো শাসক নিতে পারেনি। ঠিক আছে, তাহলে আগ্রাসনগুলো দেখে নেবে একটু ভালো করে, সালগুলো সাল দিয়ে যদি লিখো তাহলে নাম্বার অবশ্যই বেশি দিবে। সালগুলো একটু সাজিয়ে নেবে। 36-এ রয়েছে 3টা সার, রাইন, ফ্রাঙ্কোকে সমর্থন, তারপরে 38, তারপরে 39, তারপরে 40, 40, 40, এপ্রিল, মে, জুন। ঠিক আছে, এভাবে দেওয়ার চেষ্টা করবে। এখানেও 34, 35, 37, 39। ঠিক আছে, এই সালগুলো দিয়ে করবে। নোটটা এমনিতেই ছোটো, তাহলে সাল দিলে তোরা 4-এর 4 এখানে পেয়ে যাবে। ঠিক আছে।